সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিজনেস টাইটান প্রেজেন্স বেসিক ম্যানেজমেন্ট কোর্সে স্বাগতম। এই কোর্স সম্পাদনায় আমি আছি আব্দুল্লাহ আল মামুন জিশান। আমি আমার বিবি এবং এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ হতে। চলো শুরু করা যাক আজকের কোর্স। ব্যবসায়ের মৌলিক ধারণা। আচ্ছা, প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ বিজনেস বা বিজনেস কী জিনিস। তার পরবর্তীতে আমরা জানবো ব্যবসায় কত প্রকার এবং কী কী, প্রত্যেকটা প্রকারভেদের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা এবং তাদের প্রস অ্যান্ড কনস। এবার আমরা খেয়াল করব ব্যবসা কাকে বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বৈধ আর্থিক কর্মকাণ্ডকে ব্যবসা বলি। একটু যদি আমরা খেয়াল করি, এখানে কয়েকটা হেড ওয়ার্ড বা কিছু কমন কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে। ফার্স্ট থিং, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ আর্থিক কর্মকাণ্ড। এই তিনটা জিনিস যদি আমরা একটা বুঝতে পারি, ব্যবসা হতে হলে অবশ্যই এই তিনটা জিনিসের একটা কম্বিনেশন থাকতে হবে। ফার্স্ট থিং, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা আমরা করব মুনাফা বা প্রফিট আর্নিংসের জন্য। তারপর বিজনেস মাস্ট বি ভ্যালিড অথবা বৈধ হইতে হবে। তারপরে যেটা আছে আর্থিক কর্মকাণ্ড, ইট শুড বি ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস। আচ্ছা, এবার আমরা দেখব ব্যবসা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বিজনেস, যেটা ল্যাটিন ভাইজিং বা বিজনেস শব্দ হতে আগত। আচ্ছা, ব্যবসা শব্দটি ইংরেজি বিজনেস শব্দ থেকে আসছে, যেটি বেসিক্যালি ল্যাটিন ভাইজিং বা বিজনেস শব্দ থেকে আগত। বিজনেস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বিইং বিজি উইথ এনি ওয়ার্ক। এবার আমরা দেখব ব্যবসার সমীকরণ। সাধারণত কয়েকটা এলিমেন্টস বা উপাদান নিয়ে ব্যবসা শব্দটি গঠিত হয়। ফার্স্ট থিং, আমরা খেয়াল করব বিজনেস ইকুয়াল টু সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। আচ্ছা, আই বলতে বেসিক্যালি বোঝানো হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি বলতে আমরা বেসিক্যালি শিল্পকে বোঝাচ্ছি। শিল্পের মাধ্যমে আমরা উৎপাদন সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করি বা সম্পাদিত করছি। তারপর আসছে সামেশন টি। টি ইজ ফর ট্রেড। ট্রেড বলতে বেসিক্যালি পণ্য বা সেবার বিনিময় সংক্রান্ত যে সমস্ত কাজ আছে এগুলোর সমষ্টিকে বোঝাচ্ছি। তারপর আছে সামেশন এটি। এটি ইজ অল অ্যাবাউট অক্সিলারিস টু ট্রেড। অক্সিলারিস টু ট্রেড বলতে বোঝানো হচ্ছে পণ্য বা সেবা বিনিময় সংক্রান্ত কার্যাবলী। ফার্স্ট থিং, আমরা যদি আবার একটু রিক্যাপ করতে যাই, প্রথমত আমরা ব্যবসা বলতে বোঝাচ্ছি সামেশন আই। আই মানে শিল্প, যেটা ইন্ডাস্ট্রি, যেটা উৎপাদনের কাজ করছে। উৎপাদনের মাধ্যমে আমরা পণ্য উৎপাদন করছি। উৎপাদিত পণ্য আমরা পরের ধাপে ট্রেড বা পণ্য বিনিময় করছি। পণ্য বিনিময় করার জন্য যতগুলো সহায়ক কার্যাবলী আছে এগুলোকে আমরা বলছি এটি বা অক্সিলারিস টু ট্রেড। তারপরে আমরা বুঝতে পারছি ব্যবসা হতে গেলে তিনটি কাজের সমষ্টি লাগবে। প্রথম কাজ উৎপাদন, যেটা আমরা শিল্পের মাধ্যমে করছি। তারপর হচ্ছে বন্টন, যেটা আমরা ট্রেড বা বন্টনের মাধ্যমে করছি। তারপরে কাজ হচ্ছে উৎপাদিত পণ্য বন্টন করব। বন্টনের সাথে জড়িত যতগুলো কাজ আছে সবগুলোকে আমরা বলছি অক্সিলারিস টু ট্রেড বা এটি। এবার আমরা খেয়াল করি ব্যবসা সম্পর্কিত কিছু সাধারণ বা জেনারেল কিছু নলেজ আছে। ফার্স্ট থিং, এখানে অনেক কিছু আমরা আগের স্লাইডে পড়ে আসছি, যেমন বিজনেস শব্দের উৎপত্তি হচ্ছে ল্যাটিন ভাইজিং বা বিজনেস। তারপরে দেখছি আমরা বিজনেস ইকুয়েশনের তিনটা এলিমেন্টস আছে। ফার্স্ট ওয়ান, সামেশন আই, সামেশন টি, সামেশন এটি। আই ইজ ফর ইন্ডাস্ট্রি, টি ইজ ফর ট্রেড, এটি ইজ ফর অক্সিলারিস টু ট্রেড। তারপর খেয়াল করছি ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব। মানুষের অভাববোধ থেকে বেসিক্যালি ব্যবসার যে কনসেপ্ট বা ধারণাটা আছে এটা বেসিক্যালি শুরু হয়েছিল। এবার খেয়াল করবো ব্যবসার লক্ষ্য এবং উদ্দেশ্য। এই দুইটা জিনিসকে আমি একসাথে পড়াবো, কারণ এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে এই দুইটা জিনিস নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। ফার্স্ট থিং, লক্ষ্য বা গোল, উদ্দেশ্য বা অবজেক্টিভ। আচ্ছা, যখন পরীক্ষার মধ্যে আসে ব্যবসার লক্ষ্য কি, তখন অপশনের মধ্যে উপযোগ সৃষ্টি থাকে এবং অপশনের মধ্যে মুনাফা অর্জন থাকে। আমরা কমনলি যেটা আমরা মোস্টলি জেনে থাকি যে ব্যবসার উদ্দেশ্য মুনাফা অর্জন। আমরা ইউজুয়ালি ভুল করে ফেলি, ব্যবসার লক্ষ্য দিলেও আমরা কিন্তু মুনাফা অর্জন দিয়ে ফেলি বা অ্যান্সার করে ফেলি। এটা হচ্ছে আমাদের একটা কমন মিস্টেক্স, এটা করা যাবে না। আমরা আজকে শিখছি ব্যবসার লক্ষ্য বললে আমরা অ্যান্সার করব উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের বস্তুগত এবং অবস্তুগত যে অভাব পূরণ আছে সেটা, এবং ব্যবসা উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসা উদ্দেশ্য যেহেতু বলছি, এটা রিলেটেড আরও দু একটা ইনফরমেশন আপনাদেরকে অ্যাডিশনালি দিয়ে রাখি। ব্যবসার যে উদ্দেশ্য আছে এটা বেসিক্যালি দুই প্রকার। প্রথমটা হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য, তারপরটা হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। যখন বলা হবে ব্যবসার স্বল্পমেয়াদী উদ্দেশ্য কি, তখন আমরা অ্যান্সার করব মুনাফা অর্জন। যখন বলা হবে ব্যবসার দীর্ঘমেয়াদী উদ্দেশ্য কি, তখন আমরা অ্যান্সার করব সম্পদ সর্বাধিকরণ বা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন।
আচ্ছা, এবার আমরা দেখব ব্যবসার কাজ কি। ব্যবসার প্রধান কাজ হচ্ছে উৎপাদন, এবং ব্যবসার আরো কিছু পরবর্তী কাজ আছে, যেমন বিক্রয় করা এবং বন্টন করা। শুধু উৎপাদন করলে হবে না, উৎপাদিত পণ্য আমাদেরকে বিক্রয় করতে হবে। বিক্রয়ের জন্য বন্টন বা ডিস্ট্রিবিউশন যে প্রসিডিউর আছে এটাকে আমাদের সম্পন্ন করতে হবে। আচ্ছা, এবার আমরা দেখব ব্যবসার প্রধান বৈশিষ্ট্য কি। ব্যবসার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করা, এই যে উপযোগ শব্দটা আছে, উপযোগের বাংলা মিনিং হচ্ছে বা অর্থ হচ্ছে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা আছে সেটা। এবার দেখব ব্যবসার প্রকৃতি। ব্যবসার প্রকৃতি সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যষ্টিক বা ব্যক্তি পর্যায়ে, আর একটা হচ্ছে সামষ্টিক বা জাতীয় পর্যায়ে। আচ্ছা, আশা করছি তোমরা বিজনেসের যে কিছু বেসিক নলেজ আছে সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একটু দেখব ব্যবসার যে মৌলিক উপাদান বা ব্যবসার যে বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে। প্রথমে লেখা আছে মুনাফা অর্জন, অলরেডি বলে ফেলেছি, ব্যবসার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তারপর দেওয়া আছে উপযোগ সৃষ্টি, মানুষের যে অভাব পূরণের ক্ষমতা আছে সেটাকে আমরা উপযোগ বলছি, এবং ব্যবসার মাধ্যমে আমরা নতুন নতুন উপযোগ সৃষ্টি করছি। এরপর আছে ঝুঁকি এবং অনিশ্চয়তা। ব্যবসা অবশ্যই ঝুঁকি থাকবে, এবং ব্যবসা অবশ্যই অনিশ্চিত ভবিষ্যতের উপর বেস করে ব্যবসা করতে হয়। ফর এক্সাম্পল, আমরা কোভিড আসার আগে বা কোভিড সিচুয়েশনের আগে আমরা কখনো মাস্ক পরতাম না, বা মাস্ক পরতে আমাদের অভ্যস্ততা সৃষ্টি হয়নি। কোভিড আসার পরে কিন্তু আমরা মাস্ক পরা শুরু করি, এবং মাস্কের যে একটা বিজনেস, মাস্কের যে একটা মাস প্রোডাকশন আছে সেটা কিন্তু একটা বুম করেছে, ব্যাপক হারে বেড়ে গেছে। এটাকে আমরা বলছি ব্যবসার ক্ষেত্রে বেসিক্যালি অনিশ্চিত বা অনেক কিছু ঘটতে পারে যেটা বেসিক্যালি আমরা আগে থেকে আমরা প্রেডিক্ট করতে পারি না কি হতে পারে। এবার দেখবো আমরা বৈধ লেনদেন। অবশ্যই আমরা ব্যবসার যে ডেফিনেশন পড়তে যাচ্ছিলাম সেখানে আমরা খেয়াল করেছিলাম ব্যবসা অবশ্যই বৈধ হতে হবে, এবং প্রত্যেকটা লেনদেন বৈধ লেনদেন হতে হবে। তারপর লেখা আছে পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা শব্দটা বাংলা শব্দ, এটি একটু কঠিন হলে আর একটু সহজ করে বলতে হয় বারে বারে হয় এমন লেনদেন। যেমন আমার হাতে আছে দুইটা এলিমেন্টস বা দুইটা মার্কার, ধরে নিলাম যে আমি একটা মার্কার সেলার, আমার কাছে 30টা মার্কার আছে। এখন আমি 30টা মার্কার যে আমার দোকানে আমি বিক্রি করার জন্য নিয়েছি, 30টা মার্কার আমি সেল করে ফেলেছি। তার মানে কি আমার ব্যবসা ক্লোজ হয়ে গেছে? অবশ্যই না। আমি আরো 30টা কিনবো, আরো সেল করব, আবার 100টা কিনবো, এগুলো সেল করব, আবার 200টা কিনবো, সেল করব। তার মানে ব্যবসা হচ্ছে বারবার পণ্য কেনা এবং বিক্রি করার যে একটা প্রয়াস বা প্রচেষ্টা আছে সেটাকে আমরা বলছি লেনদেনের পৌনঃপুনিকতা, মানে বারবার ঘটে এমন। এবার আমরা দেখব ব্যবসার সওদা। সওদা বলতে বেসিক্যালি ব্যবসার যে মালিক পক্ষ বা একটা মালিকানা সংক্রান্ত যে বিষয়টা আছে সেটাকে আমরা ব্যবসার সওদা বলছি। তারপর লেখা আছে বিনিময় বা এক্সচেঞ্জ। ব্যবসার ক্ষেত্রে একটা পক্ষ পেমেন্ট দিবে, একটা পক্ষ সুবিধা প্রদান করবে। মানে হচ্ছে আমি যে একটা কলম কিনবো, আমাকে দোকানদারকে পেমেন্ট করতে হচ্ছে টাকা দিলেই উনি আমাকে কলমের যে সুবিধা আছে বা কলমের মালিকানাটা উনি হস্তান্তর করছে, এটাকে আমরা বলছি বিনিময়। এরপর লেখা আছে উদ্যোগ এবং উদ্যোক্তা। সাধারণত কোনো কিছু করার জন্য চিন্তা ভাবনা করে হাতে কলমে মাঠ পর্যায়ে যিনি কাজ করার জন্য চিন্তা ভাবনা করেন তাকে আমরা বেসিক্যালি বলছি উদ্যোক্তা, এবং উদ্যোক্তার যে কাজটা আছে এটাকে আমরা উদ্যোগ বলছি। এবার 9 নম্বরে লেখা আছে বিক্রয়ের অভিপ্রায়। অভিপ্রায় শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা। বিক্রয় করার যে ইচ্ছাটা আছে সেটাকে আমরা বলছি বিক্রয়ের অভিপ্রায়। সাধারণত আপনারা যারা নিউ মার্কেট অঞ্চল বা নিউ মার্কেট এরিয়া বা বিজনেস সংক্রান্ত যে এরিয়াগুলোতে আমরা যদি হাঁটাচলা করি, খেয়াল করবো রাস্তার ফুটপাতে অনেকগুলো দোকানদার ভ্যান নিয়ে বা অন্য কোনো কার্ট নিয়ে তারা বসে আছে, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে বলছে, বিভিন্ন শব্দ করছে, দেখে নিতে পারেন, বেছে নিতে পারেন, আমাদের পণ্যগুলো নিতে পারেন, বা বিভিন্নভাবে তারা আমাদেরকে অ্যাট্রাক্ট করে বিক্রয় করার যে একটা ইচ্ছা বা অভিপ্রায় আছে সেটা তারা জানান দেয়, এবং আমরা তাদের শব্দগুলো আমাদের ব্রেনে যখন নক করে তখনই কিন্তু আমরা দেখতে যাই প্রোডাক্টটা কেমন, এটা কালার আছে কিনা, ডিজাইন আছে কিনা, বা ভ্যারাইটি আছে কিনা। এবার আমরা চলে যাব কর্মের স্বাধীনতা। ব্যবসার ক্ষেত্রে প্রথম এবং প্রধান যেটা সুবিধা সেটা হচ্ছে কর্মের স্বাধীনতা। আমার ব্যবসা আমি করব, কিভাবে করব, পরিপূর্ণ স্বাধীনতা আমি ভোগ করতে পারছি। তারপর বলা হচ্ছে অর্থসংস্থান। ব্যবসা করতে গেলে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটা আছে সেটা হচ্ছে পুঁজি বা অর্থসংস্থান। সাধারণত পুঁজি ছাড়া ব্যবসা করা সম্ভব হয় না। এরপর আছে সেবার মনোভাব। সাধারণত আমরা ব্যবসা করি শুধু মুনাফা অর্জনের জন্য না, আমাদের যে পরিবেশ বা পারিপার্শ্বিক যে অবস্থা আছে তাদের সবার একটা যে চাহিদা আছে, তাদের সেবা দেওয়ার মনোভাব নিয়ে কিন্তু আমরা ব্যবসা করতে আসি। আচ্ছা, এই ছিল আমাদের সর্বমোট ব্যবসার মৌলিক উপাদান বা বৈশিষ্ট্য। আমরা খেয়াল করব পরবর্তী যে টপিকসটা আছে ব্যবসার প্রকারভেদ, বা 3টা এলিমেন্টস আমরা বিজনেস ইকুয়েশনের মধ্যে পড়েছিলাম। প্রথম এলিমেন্ট ছিল ইন্ডাস্ট্রি বা শিল্প, সেকেন্ড এলিমেন্ট ছিল বাণিজ্য বা কমার্স, তারপরে ছিল প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস। আমরা ওয়ান আফটার ওয়ান আমরা বিস্তারিত বর্ণনা করব। খেয়াল করি
শিল্পকে তারা দুই ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ হচ্ছে প্রাথমিক পর্যায় বা প্রাইমারি ইন্ডাস্ট্রি, এবং পরেরটা হচ্ছে দ্বিতীয় পর্যায় বা সেকেন্ডারি ইন্ডাস্ট্রি। যদি আমরা খেয়াল করি প্রাথমিক শিল্পকে তারা প্রধানত তিনটা ভাগে ভাগ করেছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কৃষি শিল্প, তারপরটা প্রজনন শিল্প যেটাকে ইংলিশে তারা বলছে জেনেটিক ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে নিষ্কাশন বা উত্তোলন শিল্প এক্সট্রাকশন অর লিফটিং ইন্ডাস্ট্রি। একইভাবে দ্বিতীয় পর্যায়ের শিল্পকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা উৎপাদন শিল্প, তারপর আছে নির্মাণ শিল্প বা কনস্ট্রাকশনস, তারপর হচ্ছে সেবা পরিবেশ শিল্প বা সার্ভিস ডিস্ট্রিবিউটর ইন্ডাস্ট্রি। আচ্ছা, এ পর্যায়ে আমরা খেয়াল করব বাণিজ্যকে সাধারণত তারা দুই ভাগে ভাগ করেছে। প্রথমটা হচ্ছে বিনিময় কার্যাবলী, তারপরে আছে সহায়ক কার্যাবলী অথবা বিনিময় সহায়ক কার্যাবলী, যেটা আমরা অক্সিলিয়ারিস টু ট্রেড বলেছিলাম। ফার্স্ট থিং, বিনিময় সাধারণত দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল, তারপরে হতে পারে বৈদেশিক বা এক্সটার্নাল। যেটা বৈদেশিক আছে সেটাকে তারা আবার তিন ভাগে ভাগ করেছে, যেমন আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। আমদানি মানে কি? আমদানি হচ্ছে আমার কান্ট্রিতে উৎপাদন করতে পারছি না বা ডিমান্ড আছে, বাট আমার কান্ট্রিতে উৎপাদন নাই কিন্তু আমাদের চাহিদা আছে। এই ধরনের পণ্য যখন আমরা অন্য কোনো তৃতীয় কোনো কান্ট্রি বা দেশ থেকে যখন আমার কান্ট্রিতে নিয়ে আসি, এই ধরনের পণ্যকে আমরা বলছি ইম্পোর্টেড গুডস অথবা আমদানি কার্য। এবার খেয়াল করি একটু অপোজিট ভাবে, আমার কান্ট্রিতে সারপ্লাস উৎপাদন হচ্ছে বা সাফিসিয়েন্ট লেভেলের প্রোডাকশন আছে, আমার দেশীয় যে চাহিদা আছে এই চাহিদা মেটানোর পরে অতিরিক্ত পণ্য যেগুলো আছে প্রডিউসড গুডস, এগুলো আমরা বাইরের কোনো তৃতীয় কান্ট্রিকে আমরা কি করব, দিয়ে দিব বা সেল করে দিব। এই ধরনের জিনিসটাকে আমরা বলছি রপ্তানি বা এক্সপোর্টিং। আচ্ছা, সর্বশেষ যেটা আছে পুনরপ্তানি। একটু খেয়াল করি পুনরপ্তানির জিনিসটা কি। ধরে নিলাম যদি আমার ক্ষেত্রে তিনটা কান্ট্রি নিয়ে যদি আমি একটু চিন্তা করি, তিনটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি নিয়ে যদি একটু চিন্তা করি, ফার্স্ট থিং কান্ট্রি নাম্বার এ, কান্ট্রি বি, কান্ট্রি সি। খেয়াল করি কান্ট্রি এ উৎপাদন করে, এরা প্রোডাকশন করে। কান্ট্রি এতে প্রোডাকশন হয়েছে কিছু পণ্য যেগুলো কান্ট্রি বি ইম্পোর্ট করেছে। কান্ট্রি বি কি করেছে স্যার? ইম্পোর্ট করেছে। এবার কান্ট্রি বি করেছে, ইম্পোর্ট করার পরে সেম পণ্যগুলো সেগুলো আবার কান্ট্রি সি কে তারা এক্সপোর্ট করেছে। কান্ট্রি সি কে এক্সপোর্ট করেছে। যদি কোনো বাণিজ্যে তিনটা দেশ সংশ্লিষ্ট থাকে, এক দেশ থেকে উৎপাদিত পণ্য একটা কান্ট্রি বা একটা দেশ তারা আমদানি করবে প্রথমত, তারপরে আমদানিকৃত পণ্যগুলা বা তারা সামান্য মডিফিকেশন করতে পারে অথবা মডিফিকেশন ছাড়া তারা অন্য কোনো কান্ট্রিকে, ডিফারেন্ট আরেকটা কান্ট্রিকে যখন তারা এক্সপোর্ট করবে তখন তাকে বলা হচ্ছে পুনরপ্তানি বা রি এক্সপোর্ট। আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা খেয়াল করি অভ্যন্তরীণ যে বাণিজ্য বা বিনিময় আছে এটাকে আবার তারা দুই ভাগে ভাগ করেছে। একটাকে বলছে পাইকারি বা হোলসেল, আরেকটাকে বলছে খুচরা বা রিটেল। আচ্ছা, পাইকারি বলতে কি বোঝায় এবং খুচরা বলতে কি বোঝায়? ফার্স্ট থিং, পাইকারি হচ্ছে বড় কোনো লটে পণ্য কিনে বিক্রি করাকে তখন তাকে বলছে পাইকারি। খুচরা হচ্ছে পাইকার থেকে পণ্য ক্রয় করে যারা ফাইনাল এন্ড কনজিউমার আছে বা যারা কনজিউমার এন্ডে আছে তাদেরকে পণ্যগুলো ছোট ছোট লটে বিক্রি করা। যেমন একটা দোকানদার কি করছে, 500 পিস কলম কিনে আনলো, একটা দুইটা না, 500 পিস বা 5000 পিস কলম কিনে আনলো। কিনে আনার পরে তিনি কি করলো, এগুলা সেল করতেছে 200 পিস, 300 পিস, 400 পিস, এভাবে উনি বড় বড় লটে সেল করা শুরু করলো। তখন তাকে আমরা বলছি পাইকারি বা পাইকার। আবার পাইকার থেকে যখন ছোট ছোট যারা দোকানদার আছে তারা কিনে রাখবে, তখন তারা কি করবে, আমি অ্যাজ এ কনজিউমার আমি বলবো যে আমাকে একটা কলম দেন, আমাকে একটা মার্কার দেন, একটা রাবার দেন। আমি যখন ক্ষুদ্র পরিসরে একটা ইউনিট আমরা কিনতে যাব তখন আমরা খুচরা কারবারের ক্ষেত্রে আমরা লেনদেনে যাব। এবার আমরা একটু খেয়াল করবো প্রত্যক্ষ সেবা জিনিসটা কি। প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে বিস্তারিত দেখবো। জাস্ট একটু বলে রাখি, ডিরেক্টলি যখন আমি কোনো একটা সেবা দিতে যাচ্ছি, যেমন ধরেন আমি এখন আপনাদেরকে পাঠদান করাচ্ছি, সরাসরি আমার সার্ভিসটা আপনারা গ্রহণ করতে পারছেন, এটাকে আমরা বলছি ডিরেক্ট সার্ভিস বা প্রত্যক্ষ সেবা। আচ্ছা, এবার আমরা একটু বাণিজ্যের অলরেডি এগুলো বর্ণনা করা হয়েছে, ট্রেড বা পণ্য বিনিময়কে দুই ভাগে ভাগ করছিলাম আমরা, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, এগুলো অলরেডি আপনাদেরকে বর্ণনা করা হয়েছে। একটা জাস্ট ব্রডার একটা শর্টার একটা পিকচার আপনাদেরকে দেওয়া হলো। এখানে সহায়ক কার্যাবলীগুলো এখানে লেখা আছে, খেয়াল করি পণ্য বিনিময় সহায়ক কি কি কার্যাবলী আছে। ফার্স্ট থিং, বীমা।
বীমার মাধ্যমে বেসিক্যালি আমরা ঝুঁকিগত যে একটা আমাদের প্রতিবন্ধকতা আছে সেটা আমরা দূর করতে পারি। তারপর আছে ব্যাংকের মাধ্যমে বেসিক্যালি আমরা আর্থিক বা অর্থ সংক্রান্ত যে প্রতিবন্ধকতা আছে এটা আমরা দূর করতে পারি। তারপরে পরিবহনের মাধ্যমে আমরা পণ্যকে এক স্থান থেকে অন্য একটা স্থানে নিয়ে যেতে পারি, একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে নিয়ে যেতে পারি, এটা বেসিক্যালি পরিবহনের মাধ্যমে করতে পারি। আর ছোট একটা এক্সাম্পল দিলে, যশোর অঞ্চলে উৎপাদিত পটল সারা বাংলাদেশ আমরা কনজিউম করছি বা ভোগ করছি কিভাবে? পরিবহনের মাধ্যমে। আচ্ছা, এবার চলে আসেন গুদামজাতকরণের মাধ্যমে পণ্যকে সংরক্ষণ করে রাখা হয় পরবর্তী কাজে বা পরবর্তী সময়ে এটা ব্যবহার করার জন্য। যেমন সারা বছর আমরা টমেটো পেয়ে থাকি, সারা বছর আমরা কাঁচামরিচ খেয়ে থাকতেছি। ব্যাপার হচ্ছে সারা বছর কিন্তু টমেটো উৎপাদন হচ্ছে না বা ফুলকপি উৎপাদন হচ্ছে না, কিন্তু আমরা সারা বছর এটা কনজিউম করছি কিভাবে? এটা গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়। আচ্ছা, এবার আছে বাজারজাতকরণ, মানে প্রোডাক্টকে বেসিক্যালি মার্কেটিং করা বা সেল করা, এটাকে আমরা বাজারজাতকরণ কাজ বলছি। এবং প্রসার করা মানে বিজ্ঞাপনের মাধ্যমে হতে পারে, পাবলিক রিলেশনের মাধ্যমে হতে পারে, অনলাইন সেলিং হতে পারে, বা বিভিন্ন মার্কেটিং টুলস আছে যেগুলো আমরা মার্কেটিং কোর্সে বিস্তারিত পড়ব, এগুলাকে আমরা বলছি প্রসার। আশা করছি বুঝতে পারছো বাণিজ্য এবং বাণিজ্যের যে সহায়ক কার্যাবলী আছে সেগুলো সম্পর্কে। এ পর্যায়ে আমরা বেসিক্যালি দেখব পণ্য বন্টন জনিত সৃষ্ট বাধাসমূহ দূরীকরণের উপায়। পণ্য যে আমরা বন্টন করব, বন্টনের ক্ষেত্রে অনেকগুলো প্রতিবন্ধকতা আসতে পারে, সে প্রতিবন্ধকতাগুলো আমরা কি কি এবং কিভাবে দূরীকরণ করব সে সম্পর্কে। এটা কাট হবে, আমি আবারও বলছি। পণ্য বন্টন জনিত সৃষ্ট বাধাসমূহ দূরীকরণের উপায়। এই স্লাইডে বেসিক্যালি আমরা যেটা পড়ব, পণ্য বন্টনের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতাগুলো কি কি আছে এবং প্রতিবন্ধকতাগুলো আমরা কিভাবে দূরীকরণ করতে পারবো। আচ্ছা, প্রথম যে প্রতিবন্ধকতা আছে সেটা হচ্ছে রূপগত যে প্রতিবন্ধকতা আছে এটা বেসিক্যালি আমরা করতে পারি শিল্পের মাধ্যমে বা উৎপাদনের মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা বেসিক্যালি আমি রূপগত যে আমার প্রতিবন্ধকতা আছে এটা বেসিক্যালি আমি দূরীকরণ করব উৎপাদনের মাধ্যমে, এবং এই ক্ষেত্রে যে উপযুক্তের সৃষ্টি হবে সেটাকে আমরা বলছি রূপগত উপযোগ। সেকেন্ড থিং, সত্যগত বা ব্যক্তিগত, এটার আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে মালিকানাগত। পণ্যের মালিকানা হস্তান্তর হলে তখন তাকে আমরা বলছি সত্য বা ব্যক্তিগত যে উপযুক্ত আছে সেটা আমরা কিসের মাধ্যমে করি? সেটা আমরা করি ট্রেড বা পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে। আচ্ছা, তারপরে আছে অর্থগত বা পুঁজিগত। একটু আগের স্লাইডে বলেছিলাম অর্থ সংক্রান্ত কার্যাদি আমরা দূরীকরণ করতে পারি ব্যাংকিং কার্যাবলীর মাধ্যমে। তারপরে চলে আসি ঝুঁকি জনিত যত ধরনের আমাদের ঝামেলা আছে বা প্রতিবন্ধকতা আছে সেটা আমরা দূরীকরণ করতে পারি বীমাকরণের মাধ্যমে বা বীমার মাধ্যমে। তারপর আছে স্থানগত, যেটা আমরা করতে পারি পরিবহন ব্যবস্থার মাধ্যমে। কালগত বা সময়গত যেটা আছে সেটা আমরা করতে পারি গুদামজাতকরণের মাধ্যমে। একটু আগে আমি এক্সাম্পল দিচ্ছিলাম যে গুদামজাতকরণের ফলে আমরা শীতকালে উৎপাদিত বিভিন্ন সবজি আমরা গ্রীষ্মকালে বা বর্ষাকালে কনজিউম করতে পারি বা ভোগ করতে পারি। আবার সর্বশেষ যেটা আছে প্রচারগত, তথ্যগত এবং জ্ঞানগত যে প্রতিবন্ধকতা আছে সেটা আমরা বেসিক্যালি দূরীকরণ করতে পারছি বাজারজাতকরণ প্রচার বা প্রসারের মাধ্যমে। আচ্ছা, যদি কেউ কক্সবাজার যেয়ে থাকেন, চকরিয়া নামে একটা জায়গা আছে, সেখানে দেখবেন রাস্তার পাশে বড় করে বিলবোর্ড লেখা আছে, এবং বিলবোর্ডে দেখবেন ভ্যাসলিনের কিছু বিজ্ঞাপন দেওয়া আছে, এবং ওখানে নিচে লেখা আছে ত্বকের শুষ্কতায় এবং সজীবতায় ভ্যাসলিন আছে আপনাদের সাথে। আচ্ছা, এই যে একটা লাইন লেখা আছে, এই যে একটা ট্যাগ লাইন ওরা বেসিক্যালি ইউজ করেছে, সেটা বেসিক্যালি আপনাকে বা আমরা যারা কনজিউমার এন্ড আছে আমাদেরকে জানান দিচ্ছে যে শীতকাল সন্নিকটে আপনারা ভ্যাসলিন কেনা শুরু করেন। তার মানে ওই বিজ্ঞাপনটা দেখে আমার মাথায় নক করেছে কি স্যার, আমাকে ভ্যাসলিন কিনতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারছেন পণ্য বন্টন জনিত সৃষ্ট বাধাসমূহ কিভাবে আমরা দূর করতে পারি। আচ্ছা, এই পর্যায়ে বা আজকের ক্লাসের সর্বশেষ যে টপিকসটা আছে প্রত্যক্ষ সেবা কি জিনিস, আমরা একটু পড়ি। প্রত্যক্ষ সেবামূলক অনেক অর্থনৈতিক কাজও ব্যবসা বলে গণ্য হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে অর্থ উপার্জনের লক্ষ্যে যে সমস্ত প্রত্যক্ষ সেবামূলক কার্য সম্পাদিত হয় কিংবা দৈহিক বা মানসিক শ্রমের বিনিময়ে করা হয় সেগুলো ব্যবসায় পর্যায়ে পড়ে। যেমন পাঠদান, উকালতি। এই যে আমি পাঠদান করছি বা শিক্ষকতা করছি, আমি সরাসরি আপনাকে বলছি, আপনি সরাসরি শুনছেন, ডিরেক্ট একটা সার্ভিস দিচ্ছি। উকালতি, ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্টকে উনি ডিরেকশন দিচ্ছে বা অ্যাডভাইস দিচ্ছে, সরাসরি সার্ভিস দিচ্ছে। ডক্টর কাউন্সেলিং, ডাক্তার যখন তার রোগী দেখে সরাসরি তার রোগীর সামনে বসে তিনি তাকে কাউন্সেলিং করছে, কি করা উচিত কি করা উচিত না, কি করতে হবে, সামনে কি করতে পারেন, কি কি টেস্ট করতে হবে, সরাসরি যে সার্ভিসটা দিচ্ছে এই ধরনের সার্ভিসগুলোকে আমরা বলছি প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ডাক্তার, উকিল,
প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, এখন বর্তমানে আমি যে সার্ভিসটা দিচ্ছি শিক্ষকতা, এগুলোকে বেসিক্যালি প্রত্যক্ষ সেবার আওতায় আছে। এবার আমরা দেখব প্রত্যক্ষ সেবার কিছু বৈশিষ্ট্য আছে। ফার্স্ট থিং, অস্পর্শনীয়, টাচ করা যায় না, আনটাচেবল। সিম্পলি আমি যে আপনাকে পড়াচ্ছি, আপনি কি এটা টাচ করতে পারছেন বা স্পর্শ করতে পারছেন? করতে পারছেন, কারণ এটা সেবা। সেবা অস্পর্শনীয়, সেবা কখনো স্পর্শ করা যায় না। বাট দেখেন আমার হাতে একটা রিমোট আছে, এটা কিন্তু আমি টাচ করতে পারছি, এটা আমি টাচ করতে পারছি, ধরতে পারছি, এটা দিয়ে আমি অপারেট করতে পারছি, এটা টাচেবল। মানে পণ্য টাচ করা যায় কিন্তু সেবা টাচ করা যায় না। সেকেন্ড থিং, হস্তান্তর অযোগ্যতা। আমি যে সেবাটা দিচ্ছি সেটা কিন্তু হস্তান্তর করতে পারছেন না, আপনি ফিজিক্যালি হস্তান্তর করতে পারছেন না। যেমন ধরেন আমার হাতে যে কলমটা আছে, আমি চাইলে এটা এখানে রেখে দিতে পারছি, অন্য একটা জায়গায় এটা হস্তান্তর করতে পারছি, অন্য কাউকে দিয়ে দিতে পারতেছি। কিন্তু স্যার আমি যে আপনাকে এখন পড়াচ্ছি, আপনাকে যে আমি ডিরেক্ট সার্ভিসটা দিচ্ছি বা আমার যে এক্সপার্টাইজ যেটা আছে সেটা চাইলে কিন্তু আমি হস্তান্তর করতে পারছি না, এটা কাউকে অ্যাচিভ করে নিতে হয়, অ্যাবস্ট্রাক্ট থিং। এবার চলে আসি মজুতযোগ্য নয়, মানে আমরা স্টোর করতে পারছি না, এটা আমরা কোথাও ধরে, আপনি ধরেন আমি যে এখন পড়াশোনাটা করাচ্ছি বা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি কোনো একটা জিনিস, স্যার এটা আপনি চাইলে কোনো একটা জায়গায় ধরে স্টোর করে রেখে দিতে পারবেন না। আপনি এটা ফিজিক্যালি হাতে টাচ করে ধরে কোথাও একটা স্পেসিফাইড একটা জায়গায় এত বছরের জন্য, এত সময়ের জন্য আপনি চাইলে এটা স্টোর করে রাখতে পারবেন না। এরপর বলা হচ্ছে কাজ বা সুবিধা। আলটিমেটলি সেবার মাধ্যমে আমরা কাজ বা সুবিধা লাভ করে থাকি। পর হচ্ছে গ্রাহকের কাছাকাছি প্রতিষ্ঠান। সাধারণত আমরা সেবা পেয়ে থাকি গ্রাহকের নিকটবর্তী বা কাছাকাছি প্রতিষ্ঠান থেকে সেবাটা পেয়ে থাকি। আচ্ছা, আরো কিছু আছে, প্রত্যক্ষ সেবার কিছু বৈশিষ্ট্য আছে, অলরেডি আমি ব্যাখ্যা করেছি। অস্পর্শনীয়, সেবা স্পর্শনীয় না। অবিচ্ছিন্নতা, আমি যে জিনিসটা আপনাদেরকে পড়াচ্ছি আপনারা সরাসরি কোনো ধরনের ইন্টারাপশন ছাড়া আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন, রিসিভ করতে পারছেন, মাঝখানে কোনো বিচ্ছিন্ন সংযোগ হচ্ছে না বা বিচ্ছিন্নতা নাই। এরপর বলছি বৈসাদৃশ্যতা। বৈসাদৃশ্য মানে হচ্ছে এখানে কোনো সাদৃশ্য পাওয়া যাবে না। ধরেন আমি আজকে যে ক্লাসটা নিয়েছি এখানে, বা আজকে আপনাদেরকে যে ক্লাসটা নিচ্ছি, সেম ক্লাস যদি আমি অন্য কোনো দিন নেই, আজকে আমি যা যা বলছি অন্য কোনো দিন হুবহু যে আমি সেম কথা বলবো এটার কোনো গ্যারান্টি নেই। আমি ডিফারেন্ট কিছু বলতে পারি। তার মানে স্যার সেবা সবসময় একরকম হয় না। একবার যখন আমি পরিবেশন করছি এটার যে একটা ভ্যারিয়েশন চলে আসে, আমি কথা বলার সময় সেম কথা আমি বেশ কয়েকবার বলতে পারি, এটাকে বেসিক্যালি আমরা বলছি বৈসাদৃশ্যতা। সর্বশেষ যেটা আছে বিনাশশীলতা। বিনাশশীলতা মানে হচ্ছে পচনশীলতা। সেবা যে নিয়েছেন এটা অ্যাট দ্য এন্ড অফ সার্টেন পিরিয়ড অফ টাইম এটা কিন্তু ক্ষয় হয় বা ক্ষীয়মান। কিভাবে বলছি একটু ব্যাখ্যা দিচ্ছি। ফার্স্ট থিং, আপনি একটু রিকল করে দেখেন, আপনারা এখন এসএসসিতে পড়ছেন অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে আছেন। আচ্ছা, আপনি যে ক্লাস 7-এ বা ক্লাস 8-এ আপনি যে ম্যাথস পড়েছেন, আপনার ক্লাস 7 বা 8-এর যে ম্যাথসটা আছে এটা কিন্তু আপনার এখন ক্লিয়ারলি মনে নাই। আবার দেখেন কিছু মনে আছে, ক্লাস 9-10-এ দেখবেন ক্লাস 7-এর ম্যাথসটা অনেকাংশে আপনি হতে পারে 50% আপনি ভুলে গেছেন। আবার ধরুন আপনি যখন কলেজ লাইফে চলে আসছেন হতে পারে যে আপনি 70% ভুলে গেছেন। তার মানে আপনি আজকে থেকে 10 বছর আগে যা শিখেছেন সেটা ক্ষীয়মান বা বিনাশীল বা পচনশীল। আস্তে আস্তে আপনার শিক্ষণীয় যে একটা বাস্কেটে ছিল, এই বাস্কেট বা নলেজ বাস্কেট আস্তে আস্তে সেটা কমে আসছে বা স্কুইচ করে আসছে। তার মানে এই পর্যন্ত ছিল প্রত্যক্ষ সেবার 4টা বৈশিষ্ট্য, যেগুলো বেসিক্যালি প্রোভাইড করেছিল ফিলিপ কটলার। Thank you. That's all for today's class. Assalamu alaikum.